নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। বিসমিল্লাহ রহমান রাহিম। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আমি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব চেনা জানা পরিচিত একটা বিষয় আসলে আজকে আলোচনা করব, যেটাতে অনেকেই হয়তো আমার চেয়েও বেশি গভীর জ্ঞান রাখেন। তো আমি আসলে কিছু বিষয় শেয়ার করব এবং আপনাদের ইনপুট চাইবো অবশ্যই, যদি সুযোগ থাকে আপনারা আপনাদের ইনপুট দেওয়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব সীমিত সময়ের মধ্যে উপস্থাপনাটা শেষ করতে। যদিও সেটা একটু কঠিন, তারপরেও আমি চেষ্টা করব সচেষ্ট থাকবো। তো সবাইকে স্বাগত জানিয়ে এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আহ আমরা আলোচনা করব আজকে সুসলারের 12 টিস্যু রেমেডিস নিয়ে। এবং আমি আমার পরিচয় হচ্ছে যে আমি একজন হোমিও শিক্ষার্থী বা নবিস, আমি বলি এটা। তো এই আলোচনায় আমার ছোট্ট একটু একটা ডিসক্লেমার আছে। সেটা হচ্ছে যে এই প্রেজেন্টেশনটা আমার কোনো অরিজিনাল গবেষণাপত্র বা কোনো কিছু নিজের পার্সোনাল অভিজ্ঞতা বা ক্লিনিক্যাল কোনো অভিজ্ঞতার প্রেজেন্টেশন না। একটুখানি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি যে একটুখানি আমরা একাডেমিক মোডে যদি থাকি, তাহলে পরে আমাদের সুবিধা হবে। তার কারণ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রাপ্ত যে তথ্যাদি আছে, বই পুস্তক আছে, ডেটা আছে, এর উপরে ভিত্তি করে আমরা genesis of tissue salt as a remedy according to Wilhelm Schussler, হেনরিক সুসলার, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। আর এরপরে এবং এখানে আমার কোনো প্রেজেন্টারের কোনো ওপিনিয়ন উইল নট বি রিফ্লেক্টেড। তার কারণ হচ্ছে আমাদের এই টিস্যু রেমেডিজ নিয়ে কিছু বিষয় আছে আমাদের মধ্যে কিছু, এটা প্রপার ক্লাসিক্যাল হোমিওপ্যাথি নীতিমালা অনুসরণ করে কিনা এ সমস্ত বিষয়ে কিছু আলাপ আলোচনা ডিসকোর্স আছে। তো আমি সেগুলোর মধ্যে যেতে চাই না এবং আমার ওপিনিয়নও এখানে আমি ওভাবে প্রকাশ করতে চাচ্ছি না বা করিনি। আমরা যেটা আসলে দেখার চেষ্টা করব যে আসলে হাউ যে টিস্যু সল্ট রেমেডিস কেম ইনটু বিইং, কি করে এর যাত্রা কি করে হলো, এটা কি করে আসলো। আর দ্বিতীয়ত আমরা আমরা আলোচনা করব যে হোমিওপ্যাথির সঙ্গে এর কোনো ইনার্ট কোনো রিলেশনশিপ কোনো কিছু, সেটা আমাদের জানা মতে বা বিজ্ঞজনের লেখা লেখে অনুযায়ী এটা রয়েছে কিনা, এটা একটু আমরা একটুখানি বোঝার চেষ্টা করব আর কি। এটাই হচ্ছে আমাদের মোটামুটি উদ্দেশ্য। তো আমরা আসলে বায়োকেমিক হ্যান্ডবুকটা বেরিয়েছে রিসেন্টলি, এটা অল্পদিন আগে, এবং এটাতে খুব সুন্দর আছে আর কি, এই জন্য এটা জাস্ট একটা পরিচিতিমূলক স্লাইড রেখেছি। কিন্তু আমরা আলোচনা শুরু করার আগে ছোট্ট দুই একটা বিষয় আমরা একটু একটু জাস্ট নোটস বা গ্লসারি যদি আমরা বলি, যে এগুলো আমাদের একটুখানি যদি মেমোরিতে রাখি, তাহলে পরে আমরা উই ক্যান প্রসিড পাই, আমরা খুব ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা আমাদের মাথার মধ্যে একটু আমরা নেব, সেটা হচ্ছে যে সেলুলার হেলথ, এই বিষয়টা আসলে কি, এটা নিয়ে আমরা কি বুঝি। সেলুলার হেলথ বলতে আমরা আসলে যে আওয়ার হেলথ ডিপেন্ডস অন দ্য মেটাবলিক ফাংশন অফ 50 to 100 ট্রিলিয়ন সেলস। আমাদের শরীরে যে 50 থেকে 100 ট্রিলিয়ন সেল আছে, এটার মেটাবলিজমের উপরে হেলথ ডিপেন্ড করে। এবং হেলথকে আমরা সেলুলার হেলথ হিসাবে আমরা এখানে এই 12 টিস্যু রেমেডিজ যখন আলোচনা করব, এই বিষয়টা আমরা আমাদের ধারণার মধ্যে আমরা কনসেপচুয়ালাইজ করবো, এটা আমাদের মনের মধ্যে আমরা একটুখানি গেঁথে নেব প্রথমেই। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা দেখব যে আসলে মিনারেলস আমাদের শরীরের মধ্যে কি কি কাজ করে, সেটা আমরা অনেকেই জানি, ভালোভাবেই জানি, তারপরে একটু স্মরণ করে দেব। হেলথ অফ বোন, স্কিন অ্যান্ড টিথ। তারপরে হচ্ছে পিএইচ ব্যালেন্স, যেটা হচ্ছে আমাদের অ্যালকালাইন অ্যাসিডের ব্যালেন্স, যেটা আপনারা সবাই জানেন, সেটা করে মিনারেলস ব্যালেন্সটা করে। এনজাইমে কিছু কন্ট্রিবিউট করে, নার্ভ ইম্পালসে কাজ করে, এনার্জি জেনারেশনে কাজ করে। আর হচ্ছে যে আমাদের আরেকটা বিষয় একটুখানি আমাদের ছুঁয়ে যেতে হবে, সেটা হচ্ছে অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক। আমরা এই তখন আমাদের অর্গানিক ম্যাটার্স আর ইনঅর্গানিক ম্যাটার্স এর এই জায়গাটাতে আমাদের আসতে হবে ফিরে ফিরে।
এটা হচ্ছে দ্য অর্গানিক কনস্টিটিউয়েন্টস আর সুগার, ফ্যাটস অ্যান্ড অ্যালবুমিনাস সাবস্টেন্সেস। আর ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টস আমাদের কোষের মধ্যে আছে, যেটা সেটা হচ্ছে ওয়াটার অ্যান্ড সার্টেন সেল সল্টস। এই যে সেল সল্ট, এটা নিয়ে হচ্ছে আমাদের আমাদের আলাপ আলোচনা আজকে। আর হচ্ছে যে বায়োকেমিস্ট্রি, এই কথাটা একটা কঠিন একটা শব্দ। ছোটবেলায় থেকে আমরা শুনেছি বায়োকেমিস্ট্রি ইজ মডার্ন সায়েন্স, এবং এটার নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনেছি ছোটবেলাতেও, বড় হয়েও শুনেছি, এবং এখন আরো বড় করে শুনছি। তো এই বিষয়টাকে আমরা যেভাবে দেখবো এখানে, সেটা আমরা একটু ডিফাইন করে নেই খুব সহজ কথায়। যেভাবে সুশলার বলেছেন যে উদ্ভিদের জন্য যেমন মাটি, মানুষের শরীরের জন্য তেমন রক্ত। এটা সাধারণ জ্ঞান যে দুর্বল নিঃশেষিত মাটি কেবল দুর্বল অসুস্থ উদ্ভিদেই উৎপাদন করবে। একইভাবে প্রয়োজনীয় উপাদানের অভাবের কারণে দুর্বল রক্ত রোগ প্রবণ, দুর্বল অসুস্থ দেহ উৎপাদন করবে। মাটি সমৃদ্ধ করে অসুস্থ উদ্ভিদকে পুনরুদ্ধার এবং সমৃদ্ধ করা যেতে পারে। সেভাবেই অসুস্থ মানব দেহের পুনরুদ্ধার একই প্রক্রিয়ার মাধ্যমে অর্জন করা যেতে পারে। যে উপাদানগুলির অভাব রয়েছে সেই উপাদানগুলিকে রক্তে পুনরুদ্ধার করে, এটি হলো জৈব রসায়ন, জীবন্ত টিস্যুর রসায়ন। এভাবে আমরা আমরা বায়োকেমিস্ট্রিটাকে এভাবে দেখবো। তো এই ফ্রেমে আমরা থাকবো, আমরা যতক্ষণ আমরা কথা বলি অ্যাবাউট টিস্যু রিমেডিজ, আমরা এই ফ্রেমের মধ্যে কথা বলতে চাই। একটা ইমোশনাল পিকচার, আপনারা সবাই আমরা যখনই মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলি, তখন এই মানুষটাকে আমরা ভালোবাসায়, শ্রদ্ধায় আমরা একে কল না করে পারি না। তার কারণ আমাদের টিস্যু সল্ট রেমিডিজের যে সোর্স, যে অরিজিন, সেখানেও জড়িয়ে আছেন হিপোক্রেটস। তো এই জন্য একটু তার যেই দরদি অ্যাপিয়ারেন্স এবং তার যে মানবিক অ্যাপিয়ারেন্স, যেটা এটাকে আমরা সবসময় স্মরণে রাখার চেষ্টা করি। এখানে আমরা বায়োকেমিক টিস্যু সল্ট রিমেডিজের প্রতিষ্ঠাতা যেমন আমরা জানি যে উইলহেম হেনরিক শুসলার, আম, আর টিপ টিপ যেটাকে আমরা বলি যে ন্যাচুরাল মেডিসিন, এর দার্শনিক নীতির প্রতিষ্ঠাতা হলেন হিপোক্রেটিস। এটা আপনারা সবাই জানেন, আমার চেয়েও হয়তো আপনারা অনেক ভালো পড়াশোনা করেছেন হিপোক্রেটিসের উপরে, সবারই ধারণা আছে। তো আমরা এখান থেকে একটু এগিয়ে যাব। আমরা আমরা যে উনি যে হিউমার হিউমার্স তত্ত্ব যেটা দিয়েছেন, যেখানে টেম্পারামেন্টের কথা বলেছেন, স্যাঙ্গুইনাস, ফ্লেগমেটিক এবং মেলাঙ্কলিক, বিলিয়াস, এই চারটা, এটা আপনারা সবাই জানেন, কাজে এটা নিয়ে আমি সময় নষ্ট করব না। কিন্তু এখান থেকে আমি একটু কথা বলতে চাই, প্রতিটি টেম্পারামেন্টের তাপ ও আর্দ্রতা, শীতলতা ও আর্দ্রতা, শীতলতা ও শুষ্কতা এবং তাপ ও শুষ্কতার গুণাবলীর নিজস্ব সমন্বয় আছে। এটা শরীর নিজের মধ্যে একটা সমন্বয় করে, এবং আমরা যখন এই যে আমরা চিলি পেশেন্ট, হট পেশেন্ট, বিভিন্ন কিছু আমরা ড্রাইনেস, তারপরে ময়েশ্চার, এগুলো আমরা একটু একটু করে খুঁচিয়ে খুঁচিয়ে আমরা কেস টেকিং এর সময় জানার চেষ্টা করি। আসলে মূলত আমরা এই পেশেন্টের নেচারটাকে আমরা বোঝার চেষ্টা করি। একজন ব্যক্তির অন্য স্বভাব অনুযায়ী ভবিষ্যৎবাণী করা সম্ভব হয় যে কে নির্দিষ্ট অসুস্থতার জন্য বেশি ঝুঁকিপূর্ণ, আমরা যেটাকে ডায়াথেসিস বলি, বা একটা প্রবণতা, একটা ঝুঁকি, এই জায়গাটায় হিপোক্রেটস কথা বলেছিলেন। একটি সঠিক জীবন ধারা পছন্দ করার মাধ্যমে, বিশেষ করে পুষ্টি ও টিস্যু, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। পুষ্টি ও টিস্যু লবণ গ্রহণপূর্বক তাপ, আর্দ্রতা, শীতলতা এবং শুষ্কতার মাত্রার ভারসাম্য বজায় রাখতে সক্ষম করে মানুষকে। কাজে এখানে একটা লিঙ্কেজ আমরা হয়তো খুঁজে পাবো বিটুইন টিপ অ্যান্ড টিস্যু সল্ট রেমেডিজ এর যে আলোচনাটা আমরা করব। সেখানে হিপোক্রেটসকে আবার আমরা স্যালিউট করি যখন তিনি বলেন যে খাবার হোক তোমার ঔষধ, আর ঔষধ হোক তোমার খাবার। এটার সঙ্গেও, এই যে মূল বাণী, এটার সঙ্গেও আমাদের টিস্যু সল্ট রেমেডিজের একটা ইনহেরেন্ট, একটা ইনার রিলেশনশিপ আছে। তো আরো একটু কথা বলি আমরা, যেটা হচ্ছে টোটালিটির ব্যাপারে, সেটাও আপনারা সবাই জানেন। তারপরে একটু জাস্ট মনে করে নেই যে শরীর, মন এবং অন্তরাত্মা একীভূত করা আরো গুরুত্বপূর্ণ। আমরা একটা ব্যক্তিকে সামগ্রিকভাবে বোঝার জন্য এটা গুরুত্ব আছে। সহজাত জন্মগত বুদ্ধিমত্তা যা প্রকৃতি বা টিপবে ফিজিক্স নামে, ফিজিক্স কথাটাকে একটু আমরা আরেকবার স্মরণ করে নেব। একজন ব্যক্তির কি ধরনের রোগ আছে তা জানার চেয়ে কি ধরনের ব্যক্তির রোগটি আছে তা জানা বেশি গুরুত্বপূর্ণ। ফিজিক্সের মূল বিষয়বস্তু হচ্ছে যে দ্য অর্গানিজম ইন ইউনিটি, এটা হলিস্টিক্যালি দেখা, যেটা আমাদের হোমিওপ্যাথিরও একটা একটা প্রাণ বলা যায়।
এই জায়গাটাতে আমরাও আছি, হোমিওপ্যাথও আছে। তো এরপরে আমরা যাব হচ্ছে যে আহ, এটাও হিপোক্রেসির কথা, এটা ব্যাখ্যায় যাব না, এটাও আপনারা সবাই জানেন যে নেচার হিলস অ্যান্ড দ্য ফিজিশিয়ান ইজ ওনলি নেচার অ্যাসিস্ট্যান্ট। আমরা আসলে প্রকৃতির অ্যাসিস্ট্যান্ট, সহকারী হিসাবে আমরা চিকিৎসা করার চেষ্টা করি। এই কথাগুলো আসলে বলছি কেন, এটা একটু পরে আমরা স্পষ্ট হতে পারবো। এরপরে যাকে আমরা স্মরণ করব সে হলো শোয়ান। এর নাম হলো স্লেইডেন্যান্স থিওডর শোয়ান। একটু সিনিয়র আমাদের সুসলার বা ভার্চো ওনাদের চাইতে, অথবা মোলেশট। ওনাদের যে তিন বন্ধু সমসাময়িক, তারা এই ইয়েটা শুরু করেছে, তার আগের কিছুদিন আগে জন্মগ্রহণ করেছেন ওনারা। 1821 সালের দিকে জন্মগ্রহণ করেছেন। আর আহ, এখানে একটু সনে ভুল আছে, 21 হবে না, এটা এটা আরো 81 বা 81 হবে আর কি, 1881 বা 1891। তো 1804-এ উনি জন্মগ্রহণ করেন, 1804 সালে। তো ওনার যে একটা বক্তব্য যেটা সুসলার নিয়েছেন, গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে যে সমস্ত জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। উনি আসলে টিস্যু সল্ট থিওরি যেটা, এইটা উনি আসলে শুরু করেছিলেন, কাজ শুরু করেছিলেন। তো উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে সমস্ত জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। সমস্ত কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকে আসে, এটা আমরা জানি যে একটা সেল থেকে আমাদের মিওসিস মাইটোসিস পদ্ধতিতে আরেকটা সেল তৈরি হয়। একটি জীবের গুরুত্বপূর্ণ কার্যকলাপ কোষের মধ্যে ঘটে। সব ইম্পর্টেন্ট যে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি যেটা কোষের মধ্যে ঘটে, এবং সমস্ত কোষে কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ এবং পরবর্তী প্রজন্মের কোষে তথ্য প্রেরণের জন্য প্রয়োজনীয় বংশগত তথ্য থাকে, যেটাকে আমরা জিন বা ডিএনএ বলি, সেটা কোষের মধ্যে থাকে। এই যে সেল থিওরি, সল্ট থিওরি, টিস্যু সল্ট থিওরি, এটা কিন্তু মূলত উনি শুরু করেছিলেন, সোয়ান। এরপরে আরেকজন মানুষ যিনি করতেন পলিটিক্স, ছিলেন ব্যারিস্টার, কিন্তু হঠাৎ করে তিনি ডাক্তার হলেন, তার নাম হলো ভার্চো। এই মানুষটি কিন্তু এক অদ্ভুত মানুষ, এবং উনি অদ্ভুত কিছু কাজ করেছেন পৃথিবীতে, যে কারণে সেলস অফ রেমিডিজ আসলে তৈরি হয়েছে পৃথিবীতে। সেটা হচ্ছে আমরা যেটাকে বলি যে সেলুলার প্যাথোলজি, এইটার উপরে কাজ করেছেন ভার্চু। তো সেলুলার প্যাথোলজির মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে মানব জাতির বেশিরভাগ রোগ কোষের নিষ্ক্রিয়তার মাধ্যমে ব্যাখ্যা করা যেতে পারে। যে আমরা ডিজিজকে এক্সপ্লেইন করতে পারি যে কোষের যেটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া, নিষ্ক্রিয় হয়ে যাওয়া, তার কোষীয় রোগবিজ্ঞান তত্ত্ব জীবন্ত প্রাণীর রোগগত প্রক্রিয়াগুলি বোঝার এবং তাদের বিরুদ্ধে লড়াইয়ের ভিত্তি হয়ে ওঠে। এই যে সেলুলার প্যাথোলজি, এটা কিন্তু একটা একটা শেক ইন করে আমাদের এক্সিস্টিং তৎকালীন। উনি কিন্তু 1821 সালে জন্মগ্রহণ করেছিলেন, এবং 1902 সালে উনি মারা যান, উনি অনেকদিন বেঁচে ছিলেন। তো উনি উনি কিন্তু সমসাময়িক ছিলেন আমাদের সুসলারের এবং মলেশটের। মলেশট আরেকজন মানুষ, আরেকজন দিকপাল, যিনি এই সেলুলার রিমেডিস, কিন্তু শুধুমাত্র সুসলারের কথা আমরা জানি, কিন্তু ওনাদের যে কন্ট্রিবিউশন গুলো, সেগুলো কিন্তু আমরা ওভাবে আমাদের কোনো পাঠ্যসূচিতে ওভাবে পড়ানো হয় না। আমি অন্তত কখনো এরকম মুখোমুখি হইনি। যেটুকু হয়তো নিজের চেষ্টা করে, আমরা কয়েকজন বন্ধু বান্ধব আছি, আমরা চেষ্টা করে ঘাটাঘাটি করি আর কি। এই ব্যক্তির নাম হচ্ছে মলেশট। এর চেহারাটা একটু অন্যরকম। আর ওনার যে এই যে সেলুলার প্যাথোলজির যিনি জনক, তিনি হচ্ছেন ভার্চো। ভার্চো কিন্তু আবার আবার আমি স্মরণ করি যে উনি ছিলেন একজন ব্যারিস্টার, উনি ছিলেন একজন অ্যানথ্রোপোলজিস্ট, উনি ছিলেন একজন পলিটিশিয়ান, কিন্তু আবার উনি প্যাথোলজিস্ট হয়ে উঠেছিলেন। ওনার কন্ট্রিবিউশন অনেক আমাদের এই সেলুলার টিস্যু, সেল টিস্যু রিমেডিজে। তো এরপরে এই ব্যক্তি, এই যে মলেশট, উনি ওনার আবার হচ্ছে যে ওনার যেই বক্তব্য মূলত সেটা ছিল যে স্ট্রাকচার অ্যান্ড ভাইটালিটি অফ দ্য অর্গানস ডিপেন্ড আপন দ্য প্রেজেন্স অফ দ্য ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টস। এই যে আমরা অর্গানিক আর ইনঅর্গানিক নিয়ে একটু কথা বলেছিলাম, যে যে জৈব রসায়ন ও টিস্যু লবণ পদ্ধতিতে জ্যাকব মলেশটের দেহে অজৈব উপাদানগুলির অপরিহার্য ভূমিকা, এইটা কথাটা বলেছেন হচ্ছে মলেশট। যে আমাদের ইনঅর্গানিক উপাদান যেগুলো আছে আমাদের সেলের মধ্যে, অর্গানিক আর ইনঅর্গানিক, জৈব আর অজৈব দিয়ে সেল গঠিত। আমরা কিন্তু রিসেন্ট যে থিওরি গুলো আছে লাইফের, সেগুলোতে আমরা জানি যে আমাদের প্রোটোপ্লাজমে জীবন আছে, সেলের মধ্যে জীবন আছে, এগুলা নিয়ে কিন্তু অনেক রকমের কথাবার্তা এলোপাত্রাও বলেন।
আর মেডিকেল রিসার্চাররা সবাই এটা নিয়ে চিন্তা করেন। তো সেক্ষেত্রে ইনঅর্গানিক যে পদ্ধতি সল্ট গুলো আছে সেগুলাই হচ্ছে নিয়ন্ত্রণ করে। সেটা হচ্ছে এই ব্যক্তি প্রথমে বলেন মোলেসট, এবং মোলেসট জোর দিয়েছেন যে অঙ্গগুলির গঠন এবং জীবনী শক্তি অজৈব উপাদানগুলির উপস্থিতির উপরে নির্ভর করে। এটা উনি সবচেয়ে বেশি জোর দিয়ে বলেছিলেন। আর সুশলার এই ধারণাটিকে রুডল্ফ ভার্চোর যে ধারণা কোষীয় রোগবিদ্যা তত্ত্বের সাথে একত্রিত করে তার নিজস্ব সিস্টেমের কেন্দ্রীয় নীতি গঠন করেছিলেন। এই আমরা চলে আসছি কিন্তু সুশলারের যে মূল ভিত্তি সেটা হচ্ছে ভার্চো এবং হচ্ছে আমাদের যে মোলেসট, আর হচ্ছে আমরা যদি শুধু অতীতের কথা চিন্তা করি তাহলে টিপ এবং হিপোক্রেটস, এবং তারপরে অন্যান্য যারা ধারাবাহিকভাবে চিন্তা ভাবনা করেছেন, লেখালেখি করেছেন, এদের ভিতর থেকে কিন্তু সুশলার তার উপাদান নিয়েছেন। আমরা কিন্তু অত ডিটেলসে আমরা হয়তো যেতে পারবো না, এবং অত একাডেমিক আলোচনা সাধারণত আমাদের যে গ্রুপগুলো আছে এখানে আসলে এত একাডেমিক আলোচনা আমি দেখেছি যে এটা খুব একটা আমরা নিতে পারি না। তো সেই কারণে অত ডিটেলসে আমরা যাচ্ছি না। স্বাস্থ্য পুনরুদ্ধার বলতে আমরা বুঝি যে সুশলা যেটা বলেছেন যে যে যৌক্তিক উপসংহারেও নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে অজৈব লবণের এই ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ দিয়ে কোষ তথা শরীরের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে হবে। ওনার যে বক্তব্য ছিল যে উপসংহারে উনি এসেছিলেন সেটা হচ্ছে যেটুকু অজৈব লবণ শরীরে ঘাটতি হয় যে কারণে রোগের সৃষ্টি হয়, সেই ক্ষতিপূরণ যদি আমরা করতে পারি, সেই সল্টটুকু যদি আমরা শরীরকে দিতে পারি, তাহলে পরে স্বাস্থ্য পুনরুদ্ধার করা সম্ভব। এইটা হচ্ছে গিয়ে আমাদের আসল মূল জায়গা। এইভাবে আসলে সুশলার খনিজ যৌগগুলির সাথে একটি প্রতিস্থাপন থেরাপি তৈরি করেছিলেন এই ধারণার উপর ভিত্তি করে যে এই গুরুত্বপূর্ণ লবণের ঘাটতি রোগ সৃষ্টি করে এবং ভারসাম্য পুনরুদ্ধার করলে স্বাস্থ্য পুনরুদ্ধার হবে। যে কথাটি বললাম, চেষ্টা করলাম বলার। লেট আস মিট উইথ উইলহেম হেনরিক সুশলার। মানুষটিকে ভালোবাসার মতো কাজ উনি করেছেন। অল্প পরিসরে, ক্ষুদ্র পরিসরে একটা একটা চিকিৎসা শাস্ত্র তিনি দিয়েছেন, যেটা আমরা পরীক্ষা নিরীক্ষার দাবি রাখে বলে আমরা মনে করি। আমরা শেষে গিয়ে আলোচনার শেষে আজকে আমরা দেখবো যে আমরা আসলে এখান থেকে কি নিলাম। সারাক্ষণ যে কথা বললাম আমরা, হোয়াট উই হ্যাভ লার্ন, সেখানে আমরা আবার হয়তো এই ব্যক্তিকে আরেকবার স্যালিউট করতে হবে। তার সমাধি স্থল আছে মাঝখানে, ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, মনে হয় দেখতে পাচ্ছেন, আমি ধারণা করি। তো হলো কিভাবে? 1830 সালে জৈব রসায়নের জন্ম হয়, যখন স্টাফের আর্কাইভে একটা বিবৃতি প্রকাশ হয় যে মানবদেহের সমস্ত অপরিহার্য উপাদানই একটি মহান প্রতিকার। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে যা যা অপরিহার্য উপাদান আছে এর প্রত্যেকটা এক একটি মহান প্রতিকার, রিমেডি। আপনারা যদি নোসট সার্কুলের কথা মনে করেন, আপনারা সবাই ব্যবহার করেন, আমরা সবাই জানি যে নোসট কামস ফ্রম দ্য বডি। মানব দেহের সমস্ত অপরিহার্য উপাদানই এক একটি মহান প্রতিকার। এটি স্টাফের আর্কাইভে প্রকাশিত হয় 1832 সালে। 1846 সালে একই জার্নালে আরেকটি রেকর্ড তৈরি হয়েছিল। মানব দেহের সমস্ত উপাদান মূলত যেখানে তাদের একটি কাজ রয়েছে সেই অঙ্গগুলোর উপরে প্রতিকারের কাজ করে। এই যে অপরিহার্য উপাদান কোথায় কাজ করে? মানব দেহের যে উপাদান যেইখানে কাজ করে অঙ্গের সুস্থ অসুস্থ অবস্থায়, সেইখানে প্রতিকারের জন্য সেটা লাগবে। আমি আবার রিপিট করি একটু কথাটা, এটা আমাদের মনে রাখতে করে। মানব দেহের সমস্ত উপাদান মূলত যেখানে তাদের একটি কাজ রয়েছে, যেই উপাদান যেইখানে কাজ করে সেই অঙ্গগুলোর উপরে প্রতিকারের কাজ করে, রিমেডির কাজ করে। বিষয়টি বিষয়টি ভাবার মতন, এবং এখান থেকে হয়তো নসুদের জন্ম হয়েছে। এই কথার ভিতর থেকে হয়তো নসট বেরিয়েছে। আমি জানি না, সেটা আরো হয়তো গবেষণা করতে হবে, আরো পড়তে হবে। 1873 সালে জার্মানির ওরেনবার্গের ডক্টর সুশলার লাইপজিগ হোমিওপ্যাথিক গেজেট, এই কথাটাকে আপনাদের আমরা মনে রাখবো প্রেজেন্টেশনের শেষ পর্যন্ত, যে এটা সুশলারের প্রথম আর্টিকেল প্রকাশিত হয়েছিল হোমিওপ্যাথিক গেজেটে। আমরা যখন আজকে বিতর্ক শুনি যে এই যে টিস্যু রিমেডি, যেটা আমাদের নীতির সঙ্গে যায় না, এটা আমাদের মূল যে দর্শন সেটার সঙ্গে যায় না, এমনকি আমি খুব ভয়ের সাথে সম্মানের সাথে উচ্চারণ করছি যে দ্য আদার সং, আই মিন আপনারা সবাই যাকে আমরা পরম শ্রদ্ধার সাথে উচ্চারণ করি,
আমাদের রাজন শঙ্করন স্যার, ওনারা যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির যে চর্চা ওনারা চালিয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু এই রিজার্ভেশন আছে রিগার্ডিং টিস্যু রেমেডিজ। তো কিন্তু আমরা যদি গহীনে রিসার্চ করতে যাই, তাহলে আমরা দেখব যে এটা প্রথম প্রকাশিত হয়েছিল হোমিওপ্যাথিক গেজেটে। একটি সংক্ষিপ্ত হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স শিরোনামে একটা প্রবন্ধ লেখা হয়েছিল, যেটা সুশলা লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, প্রায় 1 বছর আগে আমি অসুস্থদের উপরে পরীক্ষা নিরীক্ষা করে জানতে চেয়েছিলাম যে তাদের রোগ নিরাময় করা সম্ভব কিনা, যদি আদৌ তাদের রোগগুলি নিরাময়যোগ্য হয়, তবে কিছু প্রাকৃতিক, অর্থাৎ শরীর বৃত্তীয় কার্যকর প্রতিকারের মাধ্যমে, অর্থাৎ শরীরের ভিতরে অবস্থিত আছে যেই ইনঅর্গানিক সল্ট, সেইটার দ্বারা কোনো কিছু সম্ভব কিনা, এটা আমি চেষ্টা করছিলাম। এবং সেই কথাগুলি তিনি এই যে সংক্ষিপ্ত হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স, যেটাকে আমরা অ্যাব্রিজড থেরাপিউটিক্স পরে বলেছি, ওই নামে আমরা ডেকেছি, সেই বস্তুটাকে উনি ছাপিয়েছিলেন। তখন একটা অঘটন ঘটে, সেটা হচ্ছে লোরবাচার, ডক্টর লোরবাচার, তিনি এটার প্রতিবাদ সমালোচনা করেছিলেন তীক্ষ্ণ ভাষায়, এবং তিনি সুস্টারের কাছে একটা বিস্তারিত উত্তর চেয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে এটার মূল কথা কি, এটা আমাদের হোমিওপ্যাথির সঙ্গে যায় কিনা যায়, এই সমস্ত প্রসঙ্গ উনি নিয়ে এসে উনি একটা একটা জবাব চেয়েছেন, ব্যাখ্যা চাওয়ার মতন একটা কাজ করেছিলেন। তখন কিন্তু ইন্টেলেকচুয়ালদের মধ্যে ইন্টেলেকচুয়াল টু ইন্টেলেকচুয়াল অনেক ডিবেট হতো, অনেক মজার মজার তর্ক সেই সময়, সেই এরিস্টটলের পর থেকে এইগুলা চলে আসতেছিল। তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে সুশলার জবাব দিয়েছিলেন দীর্ঘ জবাব। এটা ছাপা হয়েছিল 7টি সংখ্যায় এই জার্নালেরই। এই যে হোমিওপ্যাথিক গেজেটের এই 7টি পরপর সংখ্যায় এটা ছাপা হয়েছিল। এই নতুন তত্ত্বটিকে থেরাপিউটিক্স এর সংক্ষিপ্ত পদ্ধতি, অ্যাব্রিজ সিস্টেম অফ থেরাপিউটিক্স, এই নামে কিন্তু এটাকে আমরা পরবর্তীতে আমরা চিনেছি। এরপরে কি হলো? এরপরে হচ্ছে যে সুসলারের মূল বয়ান, এই যে কথাবার্তা, এই কথাবার্তাগুলো ইংরেজি ভাষায় একজন অনুবাদ করেন, সেটা হচ্ছে লুইটিস, ওনাকেও আপনারা চেনেন। সে যে লুইটিস, উনি হোমিওপ্যাথির অনেক লিটারেচার রচনাও করেছেন, অনুবাদ করেছেন। তো উনি এটাকে অনুবাদ করেন এবং সেই অনুবাদটিও প্রকাশিত হয় হোমিওপ্যাথিক নিউজে। সেই সময়কার অত্যন্ত জনপ্রিয় হোমিওপ্যাথির যে, তখন তো একটা বিপ্লবাত্মক ভূমিকা ছিল 19 শতকে 20 শতকে, জানেন। বিশেষ করে তখন মাঠে আছেন তখন শ্রী হ্যারিং, ওনারা লেখালেখি করছেন। তো সেই সময়টাতে একটা সাংঘাতিক একটা বিপ্লবাত্মক একটা রেনেসাঁ ছিল হোমিওপ্যাথি। পরবর্তীতে হোমিওপ্যাথিক স্কুলের অন্যতম মহান দিকপাল ডক্টর সি হ্যারিং, যিনি ফাদার অফ আমেরিকান হোমিওপ্যাথি নামে আমরা যাকে স্যালিউট করি, সি হ্যারিং তার 12 টিস্যু রেমেডিজের উপরে একটি ছোট্ট রচনা লিখেছিলেন, এবং সেটা কিন্তু খুব বড় না, ছোট্ট একটা রচনা লিখলেন এবং গবেষণার জন্য সুপারিশকৃত, মানে উনি এটাকে পিকড আপ ফর রিসার্চ, এই ধরনের একটা ব্যাপার, যে আমরা এটা নিয়ে ভাবতে পারি একটুখানি। আমরা অনেক সময় বলি না, বিশেষ করে আমাদের যারা এখানে সিনিয়র যারা আছেন, ওনারা প্রায় বলেন, আমাদেরকে বলেন, যারা জুনিয়রদেরকে বলেন যে এটা ভাবতে হবে, আপনি যখনই এটা দেখবেন তখন এই রেমেডিটা নিয়ে ভাববেন। ওনারা কিন্তু বলেন না যে এই রেমেডিটা ব্যবহার করবেন, বলেন যে এটা নিয়ে ভাববেন। সেরকম সি হেরিং বলেছেন যে এটা নিয়ে গবেষণার জন্য সুপারিশকৃত, এই শিরোনামে তিনি এই ছোট্ট লেখাটি তিনি প্রকাশ করলেন। এরপরে কি ঘটলো? কাজের এই দ্বাদশ সংস্করণটি এবং এরপরে সুস্টারের কাজের দ্বাদশ সংস্করণটি, তার যে মূল বই যে থেরাপিউটিক্স, এটা অনুবাদ করেছিলেন যেটি ওকনর, ওকনর এমডি, উনি এমডি ছিলেন, উনি এটা অনুবাদ করলেন। এবং আরেকটি সংস্করণ স্কটল্যান্ডের ডান্ডির এম ডোসেটি ওয়াকার, যা এটা একটা পরিশিষ্ট সংযোজন করে একটা বিশাল আকৃতি দিয়ে উনি এটা নানান রকমের কাজ করে উনি এটা একটা জৈব রাসায়নিক পদ্ধতিকে জনপ্রিয় করে তুলেছিল। এই ওনাদের দুজনের যে ট্রান্সলেশন, এইটা আবার অনেক জনপ্রিয় হয়েছিল, এটা ওয়াজ এনলার্জড এবং আরো বৃহত্তর পরিসরে ওনারা মাঠে নামিয়েছিলেন। এরপরে ফাইনালি আমরা এখন যেটা পড়ি, আমরা এখন যেটা দিয়ে সুসলারকে চিনি, সেটা হচ্ছে ডক্টর বরিক এবং ডিবি, ওনাদের যে বইটা 12 টিস্যু রেমেডিজ, এটা এটা হয়তো আপনাদের অনেকের কাছে আছে। এটা আমরা এখন পড়ি, 300 পৃষ্ঠার একটি রচনা সম্পাদন করেন। এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে ভিত্তিভূমি 12 টিস্যু রেমেডিজের। আমরা এতক্ষণ একটু ঐতিহাসিক বিষয় নিয়ে কথা বললাম। আমরা কিন্তু অনেক সময় পেরিয়ে এসেছি, তারপরেও আমি চেষ্টা করব যে আর 15 মিনিটের মধ্যে, আই উইল টেক ম্যাক্সিমাম 45 মিনিটস, তারপরে আমরা 15 মিনিট সময় রাখবো আলাপ আলোচনার জন্য, আশা করছি।
তো এখানে মূল কথা গুলো যেগুলো আছে, আমরা কোন রোগটাকে একটু টিস্যু সলভ রেমেডিস বা শুষ্লার রোগকে কিভাবে দেখছেন, একটু ছোট ছোট আলোচনা, এগুলো বড় আলোচনা না, কোনো তত্ত্ব কপচাবো না আমরা। তো সেখানে হচ্ছে যে প্রতিটি স্নায়ু, পেশি, হাড়, তরুণাস্থি, সংযোগকারী টিস্যু, ত্বক এবং শেষটা ঝিল্লি, শরীরের খনিজ লবণ এবং জলের পরিমাণের আণবিক গতি, এখানে একটা ডাইনামিক ফোর্স আছে যেটা হোমিওপ্যাথিতেও আছে, এবং গঠনের সঠিক ভারসাম্যের উপর নির্ভর করে। এই ভারসাম্যের যে কোনো ব্যাঘাত অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করে, যা রোগ নামে পরিচিত। তাইলে দেখা গেল এখানে এসে আমরা রোগকে আরেকভাবে চিনলাম, আরেকটু ভিন্নভাবে চিনলাম। আমরা হোমিওপ্যাথিতে যেভাবে চিনি সেভাবে না, কিন্তু এখানে হচ্ছে খনিজ লবণ এবং জলের পরিমাণ, আণবিক গতি এবং গঠনের সঠিক ভারসাম্য যদি লুপ্ত হয়, তাহলে পরে রোগ সৃষ্টি হয়। এটাকে আমরা টিস্যু রিমেডিজে যখন আমরা কাজ করব বা ভাববো বা ওষুধ দেব, তখন আমরা এইটাকে আমরা আমাদের ধারণায় রাখবো, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। শরীরের জৈব উপাদানগুলি হলো চিনি, চর্বি এবং অ্যালবুমিনাস পদার্থ। অজৈব উপাদানগুলো হলো জল এবং কিছু কোষীয় লবণ। এদের আপেক্ষিক পরিমাণ মোটামুটি ভাবে নিম্নরূপ। এটা একটু আমরা একটু দেখে নেই যে এদের রিলেটিভ অবস্থানটা কেমন, কত ভাগ কে কে নেয়। জল হচ্ছে 7 দশমাংশ, 10-এর 7 অংশ, এটা আমরা সবাই জানি। কোষ লবণ হচ্ছে 20 ভাগের 1 ভাগ, মানে টিস্যু সল্ট যেটা, এটা অনলি 1/20, মানে 20 ভাগের 1 ভাগ, এবং অবশিষ্ট জৈব পদার্থ, বাকিটা হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়াল। পরিমাণে এত কম হয়, সাধারণত কোষ লবণকে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে অতীতে, কিন্তু এখন জানা গেছে যে এগুলি শরীরের তন্ত্রের তথা, তন্ত্র মানে বিভিন্ন সিস্টেম যেগুলো আছে, বিভিন্ন সিস্টেম গুলো শরীরের মধ্যে কাজ করে, 12-13টা সিস্টেম আছে, তথা গঠনের, মানে যেটা হলো বিল্ডিং ব্লক, পরিগঠন, গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই কোষলব। এবং জৈব পদার্থগুলি কেবল উপাদান, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, যে জৈব পদার্থগুলো হচ্ছে অনলি উপাদান, কন্টেন্ট, যাদের এই লবণগুলি শরীরের কোষ তৈরিতে ব্যবহার করে। মানে লিডার হচ্ছে দ্য সল্টস, টিস্যু সল্টস, এবং এদের নেতৃত্বে এই জৈব পদার্থগুলো চলে। এই কথাটা কেমনে বলে আসলে, হাও, এটা খুব একটা জটিল ব্যাপার না। এখানে কিন্তু হোমিওপ্যাথির সঙ্গে একটা সংঘাত তৈরি হয়। এই কথাটা কিভাবে বলেন, তার মূল ভিত্তি আছে একটা, সেটা হচ্ছে শরীরের যে ভস্য, আমরা যদি একটা মানব শরীরকে পুড়িয়ে ফেলি, ভস্য করে ফেলি, কি থাকবে তাহলে? 12টি অজৈব লবণ থাকে। এই 12টি অজৈব লবণ, যে 12টি দ্বারা 12টি টিস্যু সল্ট রিমেডিজ তৈরি করা হয়েছে। আবারও বলছি আমি, যে শরীরের ভস্য থেকে পাওয়া 12টি অজৈব লবণ শরীরবৃত্তের সব অংশের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য। সুতরাং এই 12টি সল্ট দ্বারাই 12টি ওষুধ, আমাদের রিমেডি নির্মিত হয়েছে। কিভাবে? শুস্লার যে কাজটি করেছিলেন, হি অ্যানালাইজ দ্য অ্যাশ রেসিডিউ অফ হিউম্যান সেলস, মানব কোষের অ্যাশ রেসিডিউ মানে ভস্য, এটাকে নিয়ে তিনি কাজ করেছেন, এবং 12 ইনঅর্গানিক মিনারেল এটাকে তিনি পেয়েছেন খুঁজে। He theorized that these 12 elements are critical to balancing cellular activity and health. He made 12 remedies in low saturation in order to be assimilated rapidly and easily into the body. শরীরের মধ্যে দ্রুত অ্যাসিমিলেট করা এবং র্যাপিডলি এবং ইজিলি এবং সহজে অ্যাসিমিলেট হয়ে এটা কাজ করবে, এই জন্য তিনি এই 12টি অ্যাসেস রেসিডিউ থেকে, ভস্যের অবশিষ্টাংশ থেকে এই ওষুধ নির্মিত হয়েছে। সুতরাং আমাদের এই বিষয়গুলোকে একটুখানি আমরা টিস্যু সল্ট রেমেডিসটাকে যখন দেখব, তখন আমরা একটু ভিন্নভাবে আমরা বোঝার চেষ্টা করব আসলে হোয়াট ইট ইজ। আমি কিন্তু এখনো এটা নিয়েই ভাবি যে আসলে এটা কিভাবে আসলো, কি হচ্ছে, এটা কতটা কাজ করবে শরীরের উপরে, আদৌ করবে কিনা। তাইলে এখন আমরা চলে আসি সরাসরি একটা জায়গায়, যে কনভেনশনাল অ্যালোপ্যাথিক ফিলোসফি হচ্ছে, এটা আপনারা সবাই জানেন, যে আর্টিফিশিয়াল ফোর্সফুলি সাপ্রেসেস দ্য সিম্পটমস অফ ডিজিজ উইথ মেডিকেশন হুইচ ক্যান বিকাম টক্সিক টু দ্য বডি উইথ লিটল অ্যাটেনশন গিভেন টু দ্য ইটস কজেস। এটা আমরা জানি, এটা আমাদের অর্গান মেডিসিনে আমাদের 59, 60, 61, 62, 64 সবগুলোতে এটার বিবরণ আছে। এরপরে হোমিওপ্যাথিক ফিলোসফিটা হচ্ছে, আমরা জানি ল অফ সিমিলারিটি হুইচ ইজ স্ট্রেস লাইক কিওরস লাইক, এবং যে মেডিসিন গুলো আছে সেটা হচ্ছে আমাদের সিক পারসনকে কিওর করে ইফ ইট ক্যান কজ সিমিলার সিকনেস, যেই মেডিসিনটা সিমিলার সিকনেস তৈরি করে, আমরা সবাই জানি এটা, সেটা দিয়ে সেই অসুখকে ভালো করা। এটা হচ্ছে হোমিওপ্যাথির এরিয়া, এটা নিয়ে আমরা কথা বলার দরকার নেই আসলে।
টিস্যু সল্ট ফিলোসফিটা আসলে কি, এটা নিয়ে আমাদের কথা বলার, আজকে কথা বলছি আমরা। টিস্যু সল্টস আর নট ক্লাসিফাইড অ্যাজ হোমিওপ্যাথিক বিকজ এটা হোমিওপ্যাথিক হিসাবে ক্লাসিফাইড হয় না, কারণ হচ্ছে দে আর নট সিলেক্টেড অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ সিমিলারিটি। যেহেতু সিমিলিয়ার সিমিলার কিউরেন্টার এই নীতিতে যেহেতু আসে না, সেই কারণে এটা আমাদের হোমিওপ্যাথিক ক্লাসিফিকেশনের মধ্যে এটা ফেলাটাকে একটু কঠিন বই কি। কিন্তু they are chemically pure salts, homogeneous to the cell minerals in the human body and physiology, and chemically in close relation with them. However, তথাপিও the law of minimum doses does apply. হোমিওপ্যাথির মিনিমাম ডোজের লটা এখানে অ্যাপ্লাই করে, whereby the same principle applies to the dilution of tissue salt remedies. Same principle, where minute doses of the respective salt will achieve the desired result. যেখানে minute dose কে আমরা ব্যবহার করি আমরা expected রেজাল্ট নিয়ে আসার জন্য। কাজেই টিস্যু সল্টের সঙ্গে যেমন একটা ফিলসফিক্যাল বা নীতিগত একটা তফাৎ আছে, সেরকম আবার একটা মিলও আছে। কাজেই মিল অমিলের মধ্যে একটা বিষয় আছে। আমরা এটা নিয়ে পরবর্তী সময়ে যদি আপনারা চান তাহলে ডিটেলস এবং ইন ডেপথ রিসার্চে আমরা যেতে পারি, বা আরো প্রেজেন্টেশন আমরা করতে পারি, আর একটু পড়াশোনা করতে পারি একত্রে, ভালো লাগতে পারে আপনাদের। এবং বোঝার এই জায়গাটা আমি রেখে দিলাম, এটা তুলে রাখলাম, পরবর্তীতে হয়তো কখনো আমরা এই জায়গাটা নিয়ে কথা বলবো, যে রিলেশনশিপ এখানেই শুধু এটুকুই আমরা আজকের মতন এখানেই আমরা ইয়া করি। তার কারণ আমাদের আরো কিছু বিষয় একটু অবতারণা করতে হবে, যেটা ওষুধগুলোর সঙ্গে একটু আমরা পরিচিত হয়ে যেতে চাই। তো সেক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট অফ টিস্যু সল্টস ইন দ্য বডি, কনস্টিটিউয়েন্ট গুলো কি কি একটু জাস্ট চোখ বুলিয়ে নেই আমরা, এটা আমরা জানি, তারপরে আরেকবার একটু চোখ বুলিয়ে জাস্ট রিক্যাপ করা আর কি। এটা হচ্ছে যে ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস অফ নার্ভ সেলস কি কি, আমাদের নার্ভ সেল বা নার্ভাস সিস্টেমের মধ্যে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল কি কি কাজ করে। ম্যাকফস, ক্যালিফস, নেট্রাম গ্রুপ অ্যান্ড ফেরাম গ্রুপ, অনেকগুলো, বাদ থাকলো আর কিছুই না, সাইলিশিয়া বাদ থাকলো। আছে মাসেল সেলসে কাজ করে হচ্ছে ম্যাকফস, ক্যালিফস, নেট্রাম, ফেরাম, অলসো দ্য এডিশন অফ ক্যালিমিও, মাসেলের উপরে কাজ করে। কানেকটিভ টিস্যুর উপরে কাজ করে হচ্ছে গিয়া সাইলিশিয়া, while the elastic tissue of cells contains calcareous fluor। এটা আমরা জানি, আমরা ক্যাটারেক্টে বা অন্যান্য এরকম বোনের প্রবলেমে আমরা ইলাস্টিক টিস্যু সলসেজ সেখানে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করি। দ্য বোনস কন্টেইন ক্যালকেরিয়া ফ্লোর, হাড়ের মধ্যে তো এটাও একটা টিস্যু, ক্যালকেরিয়া ফ্লোর থাকে, ম্যাকফস থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ পোর্শন অফ ক্যালকেরিয়াফস। আর ক্যালকেরিয়া ফসফেট ফাউন্ড ইন স্মল কোয়ান্টিটিজ ইন দ্য সেল অফ মাসলস, মাসলস এর মধ্যে কিছু ক্যালকেরিয়া ফসফেট থাকে, কানেকটিভ টিস্যুর মধ্যে থাকে। কার্টিলেজ অ্যান্ড মিউকাস সেলস, এখানে থাকে হচ্ছে নেট্রাম মিউর, which also occurs in bodies all solid and fluid parts. এছাড়া crystalline lens contain among other inorganic substance also ferrum, যেটা চুল এবং হেয়ার অ্যান্ড ক্রিস্টালাইন লেন্স, চোখ এবং এসব জায়গাতে আমাদের ফেরাম থাকে কিছুটা। তো এটা আমাদের আসলে যখন একটু নিয়ে একটু টাচ করবো আজকে, জাস্ট একটু হালকা টাচ করে যাবো। আপনারা সবাই জানেন, সবাই অভিজ্ঞ, সবাই হয়তো বেশিরভাগ অনেকেই ব্যবহার করেন টিস্যু রেমেডিস। তো সেক্ষেত্রে আমরা আমরা একটু টাচ করে যাব, দেখা যাক। এই যে ওষুধগুলোর নাম এখানে আছে, এটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে কোনো কথাবার্তা বলার আসলে কোনো আবশ্যকতা নেই। আমরা চলে আসি ক্যালকেরিয়া ফ্লোরে, আমরা একটু টাচ করে যাই। রিলেটেড রুব্রিক গুলো আরো ডিটেলস কাজ করতে হবে, আসলে এটা একটা শুরু, আপনারাও কাজ করতে পারেন। যে আমরা এক একটা রিমেডির জন্য একটা ভালো কাজ করা আছে, আসলে এটা খুব একটা জরুরি না, বাট ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স গুলোকে আমরা এর সাথে অ্যাড করতে পারি আর কি। দ্যাট ইজ হোয়াট উই ক্যান ডু। এটা হলো এক্সিউরেটেড গ্ল্যান্স অফ স্টোনি হার্ডনেস, আমরা জানি। এরপরে ফিশার রেকটামে ব্যবহার হয়, ভ্যারিকোস এন্ড এনলার্জড ভেইনসে। ক্যাটারাক্টে খুব চমৎকার রেজাল্ট পেয়েছি আমি। তারপরে হচ্ছে রেস্টোর টিস্যু ইলাস্টিসিটি, এটাও আপনারা সবাই জানেন। রিলেটেড রুব্রিক গুলো যেগুলো আমরা বয়নিং হোসেন থেকে যেখানে যেখানে পাওয়া গেছে, আপনারা এটা দেখতে পারেন। রিসেন্টলি একটা আর্টিকেল পড়েছিলাম আমি, সেখানেও এগুলো কিছু কিছু আছে, বাট এগুলো কিন্তু আন্ডার ডেভেলপড, মানে এগুলাকে ডেভেলপ করতে হবে, এগুলাকে নিয়ে আমাদের হয়তো কাজ করতে হবে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন, আমরা একসাথে কাজ করতে পারি। আমরা এই টিস্যু রেমেডিজ নিয়ে এর একটা রুব্রিকের একটা
হয়তো একটা স্ট্রাকচার গঠন যদি করা যায়, তাহলে পরে আমাদের ভবিষ্যতে যারা এই প্র্যাকটিস গুলো করবেন তাদের সুবিধা হতে পারে। একটুখানি আমরা হোমিওপ্যাথিক লাইনে হয়তো সাজিয়ে যেতে পারি। অনেকটা সাজিয়ে গেছেন, খুব যে একটা কাজ আছে সেটা না, বাট অনেকের লেখা আছে তো, একটু সবগুলোকে, এবং রিসেন্ট কিছু ক্লিনিক্যাল কিছু ফাইন্ডিংস আসতেছে, অনেকগুলো আর্টিকেল আসতেছে, সেগুলো আমরা দেখে দেখে আমরা হয়তো বিশেষ করে ভারতবর্ষে এবং আমেরিকাতে কাজ হচ্ছে অনেক, তো সেগুলাকে আমরা কালেক্ট করে করে আমরা হয়তো এগিয়ে যেতে পারি। এরপরে আসে ক্যালকেরিয়া ফস। এটা হলো রিটার্ডেড ডেন্টিশন, দাঁতের ক্ষেত্রে যারা দেরিতে দাঁত ওঠে সেক্ষেত্রে অনেকখানি ভালো কাজ করে। ক্রনিক এনলার্জমেন্ট অফ টনসিলে চমৎকার কাজ করে ক্যালকেরিয়া ফস। তারপরে অ্যানিমিয়া কাজ করে, ক্লোরোসিসে কাজ করে, রিকেটসে কাজ করে। এগুলো আসলে আপনারা জানেন, আমি একটু জাস্ট শুয়ে শুয়ে যাচ্ছি যাতে করে একটুখানি ধারণা থাকে। আর রুব্রিক্স গুলো একটুখানি দেখে নেই আমরা, যদি কিছু কাজে যদি লাগে। কোথায় কোনটা আছে, ফাটকে আছে যেমন রিকেটসে ক্যালকেরিয়া ফস, এটা একটু একটুখানি কালেক্ট করার চেষ্টা করেছিলাম সময়ের অভাবে। আর একটু বেশি সময় পেলে এগুলো আর একটু বড় কাজ করা যেত। এই তো এরপরে আসে ক্যালকেরিয়া সাল। এটা হচ্ছে যে একটা হ্যাস্টেন সাপোরেশন, যেখানে আপনার পুজ হয়ে যায়, খুব দ্রুত পুজ গঠন হয়ে যায়। বয়েলস অ্যান্ড একনি, তারপর হচ্ছে পেইনলেস অ্যাবসেসেস ইন অ্যানাস, এটা একটা চমৎকার কাজ করে ক্যালকেরিয়া সাপ। আমি কিন্তু যেগুলো একেবারে প্রুফ, মানে যেগুলো আমি কিন্তু সবগুলো এখানে আনিনি, অনেক কথা লেখা আছে এর ইয়াতে, এদের কাজ কোথায় কোথায় হবে, অনেক বিশাল লিস্ট আছে। সেগুলো না এনে শুধুমাত্র যেগুলো আমরা রুব্রিকে আমরা একটুখানি রেফারেন্স পেয়েছি, সেগুলা এটা একটু নির্ভরযোগ্য এবং অব্যর্থ মতন সেগুলাকে একটু কাজ করেছিলাম আমি। এটা আপনারা সবাই জানেন যে ইনফ্লুয়েশনের ফার্স্ট স্টেজে চমৎকার কাজ করে ফেরাম্পস। ফেরাম্পস একদম পকেটে নিয়ে ঘোরার মতন। এই যে চিটাগাঙে আমাদের একজন স্যার আছেন, ওনার নাম কি শঙ্কর স্যার, বোধহয় শঙ্কর দাশগুপ্ত স্যার, খালি বলেন যে সব ছাত্রদেরকে তোমরা ফেরাম্পস পকেটে নিয়ে ঘুরবা, কারো কিছু হইলে জ্বর টর হইলে তাদেরকে দিয়ে দিবা পথে ঘাটে বাসে ট্যাক্সিতে। উনি খুব দেখি খুব করে বলেন, আমি জানি না এটা কতটা সঠিক বা কতটা বেঠিক, বাট ওনাকে বলতে শুনি, ওনার খুব মজা লাগে ওনার ইয়া শুনতে। আমি মাঝে মাঝে সময় পেলে শুনি। তো এটা ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজে চমৎকার কাজ করে। হঠাৎ করে জ্বর চলে আসলে আমরা অন্যান্য ভালো রেমেডি যেগুলো অ্যাকিউট আমরা দেই, ক্লাসিক্যাল রেমেডি মাঝে মাঝে আমি দুই একবার ব্যবহার করেছি, একদম ভালো রেজাল্ট পাওয়া যায়। ফ্রেশ অনস বাই মেকানিক্যাল ইনজুরিজ, হ্যামারেজে ভালো কাজ করে। আর হলো অ্যানিমিয়া অ্যান্ড ওই রেনল্ডস ডিজিজ, এটা আপনারা জানেন, এগুলো আপনাদের জানা আছে। ক্যালিমিওর ইনফ্লামেশনের সেকেন্ড স্টেজে এসে ক্যালিমিওর আমরা দেই। আর এছাড়াও ক্যাটারাল যেটা হলো অপথালমিয়া, এখানে এখানে এটা ভালো কাজ করে। ডিফনেস, হার্ডনেস অফ হিয়ারিং, শুনতে অসুবিধা হয়, কানে কম শোনে, এটা বড়িকে আমরা পাই, এটা রুব্রিকটা বড়িকে পাই। তো এছাড়া আমরা ক্যালিফস, এটা চমৎকার একটা ওষুধ। এটা হচ্ছে যে ব্রেন ফ্যাক এবং লস্ট মেমোরি যদি হয়, মাস্কুলার নার্ভ প্রস্ট্রেকশন হয়, খুব ক্লান্ত, খুব ইয়া থাকে, পেশেন্টকে একটু স্বস্তি যদি দিতে হয়, চমৎকার কাজ করে আসলে। ট্রাঙ্কুইলাইজার হিসেবে চমৎকার কাজ করে। চাইল্ড বেড ফিভার যদি হয়, আবার যদি অ্যালোপেশিয়া, এতেও কিছু কাজ হয়। এটা হলো মাইন্ড মাইন্ড অ্যান্ড ব্রেইন ফ্যাক, এভাবে বরিক লিখেছেন। তো এটা আমরা মনে রাখতে পারি, আমরা আমাদের কাজে আসতে পারি। এরপরে ইনফ্লামেশন থার্ড স্টেজে ক্যালিসার, আপনারা এটা জানেন, একটু স্মরণ করলাম আমরা। তারপরে ইরাপশন, সোরিয়াসিসে কখনো কখনো কিছুটা ভালো রেজাল্ট দেয়, স্কিন ডিজিজে। আর মিউকাস মেমব্রেনে এটা এটা ভালো, যে কোনো মিউকাস মেমব্রেনে এটা কথা বলে। এই ওষুধটা দিলে এটা একটা কথা বলে, সাথে সাথে রেজাল্ট কিছুটা পাওয়া যায়। ম্যাকফসে হচ্ছে গ্রেট অ্যান্টিস্পাজমোডিক, এটা হচ্ছে সায়াটিকায় আমরা পাই। এটা স্পেশাল বায়োকেমিকে অন্যান্য বইতে পাওয়া যায়, বাট রিলায়েবল ইয়া এখনো খুঁজতে হবে। তারপরে হচ্ছে মেমব্রেনাস ডিসমেনোরিয়া, মেমব্রেনাস ডিসমেনোরিয়া কাজ করে ভালো, পেইনে কাজ করে কিছুটা, এই আর কি। তারপর হচ্ছে নেটসামিউর, এটাও অ্যানিমিক কন্ডিশন উইথ এমাসিয়েশন অ্যান্ড ম্যালনিউট্রিশনে কাজ করে, মোটামুটি ভালোই কাজ করে। এটা কেন্টে আছে, ফেস ক্র্যাকড লিপস, এই যে ঠোঁট ফাটা থাকে, নেট্রামিউর কাজ করে। আর ওই যে এরা তো নেট্রামিউর তো এই যে লবণ টবণ খাওয়ার একটা ব্যাপার আছে। নেট্রামিউর আমাদের তো ক্লাসিক্যাল রেমেডিটা চমৎকার একটা বড় রেমেডি আছে, যেটা আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। এবং যেগুলোতে ক্লাসিক্যাল রেমেডি আমরা পাই, আমরা যারা ক্লাসিক্যাল প্র্যাকটিস করার চেষ্টা করি, তারা তো আর অন্যদিকে যায় না।
তো বায়োকেমিকের দিকে সাধারণত অনেকেই যান না, বাট করে দেখতে পারেন কিছুটা হয়তো রেজাল্ট আমরা পরীক্ষামূলক ভাবে কাজ করতে পারি কিছুটা। আর হ্যামারিং হেডেক যদি হয় ওয়ার্স মর্নিং এ, সকালবেলা একেবারে হাতুড়ি পেটানোর মতন মাথা ব্যথা আমরা দিতে পারি, সানস্ট্রোকে নেট্রামির ভালো কাজ করে। নেট্রাম ফস অ্যাসিডিটি, জন্ডিস, স্টেরিলিটি এবং হচ্ছে যে অ্যাসিডিক সিক্রেশনস ফ্রম ভাজাইনা যদি যখন থাকে, এটা ফাটক আছে, স্টমাক সোর অ্যাসিডিটি এভাবে আছে আর কি, ওখানে কোনো এই ভাজাইনাল বিষয়টা উল্লেখ নাই। নেট্রাম সালভটা আমরা মেন্টাল ট্রাবল অ্যারাইজিং ফ্রম ফল অর হেড ইনজুরি, এটা একটা স্পেশাল কন্ডিশন। আর হিউমিড অ্যাজমাও কাজ করে, গল স্টোনে ভালো কাজ করে। আমরা গলব্লাডার স্টোনে নেট্রাম সালভটাকে মনে রাখতে পারি। কেন্ট জেনারেলি বলছে লিউকোমিয়া আমরা ব্যবহার করতে পারি। কেন্ট আবার রেকটামে বলছেন যে রেকটামে ডায়রিয়া, জন্ডিস ডিউরিং নেট্রাম সালভ দেওয়া যেতে পারে। এরপরে লাস্ট রিমেডি হচ্ছে গিয়া এটা হলো হ্যাস্টেন সাপুরেশন, এটা খুব দ্রুত এটা পুজ সংগঠন করে। নেল স্ক্রিপলড অ্যান্ড ভিটল অ্যাবসেস ফিস্টুলা, এগুলো আপনার কেন্টেই আছে, বেশ কয়েকটা রুব্রিক আছে কেন্টে। আপনারা এটা যেহেতু সাইলেসিয়া খুব বড় রেমেডি, এটা নিয়ে অনেক ক্লাস আমরা করেছি। এটার ক্লাসিক্যাল ইউজ অনেক বড়, ডিপ অ্যাক্টিং মেডিসিন এবং বড় পলিক্রেস্ট, এটা এটা অনেক বড় মেডিসিন, আপনারা সবাই জানেন। তো এটা শুধু যেহেতু এই ইয়ার গ্রুপের মধ্যে আছে আমার 12 টিস্যু রেমেডিসের মধ্যে, সেই কারণে আমরা একটু কাজ করে গেলাম। প্রিপারেশন হচ্ছে যে এটাও আমাদের চেনা জানা জিনিস, এটা শুধু টাচ করতে হয়, তাই ট্রিচুরেশন এবং ডাইলিউশনে হয়, এক্সপোটেন্সিতে আমরা পাই এই। আর ডোজেস নিয়ে নানান রকমের কথাবার্তা আছে, বাট ইন অ্যাকিউট কেস ডোজেস মে বি রিপিটেড এভরি আওয়ার অর টু, এইটা একটা সুবিধা। আর হচ্ছে যে অ্যাকিউট কেসে হচ্ছে যে হ্যাভিং পেইনফুল অ্যাফেকশন, ডোজ ক্যান বি রিপিটেড 10 to 15 মিনিটস ইভেন, এটা একটা আছে। ইন ক্রনিক ডিজিজ 1 to 4 ডোজ ডেইলি করা যেতে পারে। ইন সুইটেবল কেসেস দ্য এক্সটার্নাল ইউজ অফ রেমিডিজ মে বি কনসিডার্ড। এই তো এক্সটার্নাল ইউজ আসলে ডিজলভ ইন মাউথ আছে, ডিজলভ ইন ওয়াটার, জেলস, লোশন, বাথ, গোসল করানো যেতে পারে, এটা একটা ফর্ম, এটা একটা পদ্ধতি। অ্যাগ্রাভেশন দাবি করা হয় যে অ্যাগ্রাভেশন তেমন একটা নেই বলেই দাবি করা হয়, এটা আমি ঠিক এটার উপরে কোনো রিসার্চ আমি করতে পারি না যে কখনো অ্যাগ্রাভেশনের এই বায়োকেমিকে কোথাও কারো কোনো ক্লিনিক্যাল আপনাদের এক্সপিরিয়েন্স আছে কিনা, হয়তো থাকবে, সেটা আপনারা জানাতে পারেন অ্যাজ এন ইনফরমেশন। কিন্তু কেতাবে কোথাও এরকম অ্যাগ্রাভেশন নিয়ে খুব বড় আলোচনা এখন পর্যন্ত পাওয়া যায় না। এখন আমরা এই যে আলাপ আলোচনা করলাম, কথা ছিল যে আমরা 45 মিনিট শেষ করব, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাল্লাহ। এবং আমরা কি কি টেক অ্যাওয়েস, আমাদের আমরা আসলে কি নিলাম আজকের আলোচনা থেকে, আমরা কি পেলাম? একটা হচ্ছে যে দেয়ার ইজ এ হিস্টোরিক্যাল বন্ডেজ বিটুইন হোমিওপ্যাথি অ্যান্ড টিস্যু সলভস রেমেডিজ। এটাকে আমরা কিন্তু একেবারে সৎ ভাই বলে বা চাচাতো ভাই খালাতো ভাই বলে সরিয়ে দেওয়া, এটা কিন্তু হয়তো যাচ্ছে না বা যাবে না ভবিষ্যতে, আমি ঠিক জানি না। আমি ঠিক জানি না, বিকজ আই এম নট গিভিং মাই ওপিনিয়ন টুডে। যদি অন্য কোনো দিন আমার ওপিনিয়ন নিয়ে কথা বলি তাহলে সেই দিন হয়তো বলা যাবে, কিন্তু আজকে আসলে জাস্ট একটা দেখা, একটু ভিজিট করে দেখা, রিভিজিট করা, এই ধরনের একটা কাজ করার চেষ্টা করেছি। দ্য ফাউন্ডার ইন হিজ লেটার এজ, এই কথাটা হয়তো আপনারা জানা আছে আপনাদের সবারই, সেটা হচ্ছে যে সুশলার নিজেই ডিনাই করেছেন যে অ্যাসোসিয়েশন বিটুইন হোমিওপ্যাথি অ্যান্ড টিএসআর, উনি নিজে এটা বলেছেন যে না, হোমিওপ্যাথি আর আমার নীতি আলাদা, দর্শন আলাদা। এটা কি অভিমানে বলেছেন যে অনেক ডিবেট হয়েছিল সেই কারণে অভিমান করেছিলেন, না কেন বলেছিলেন আমি জানি না, কিন্তু গিভেন যে সি হেরিং স্যারের মতন মানুষ যখন বই লিখেছেন এত বড়, আমাদের যখন এত বড় বই লিখেছেন, হেরিং স্যার লিখেছেন, তারপরে হচ্ছে যে আমাদের বরিক লিখেছেন, ডিউই লিখেছেন, সেখানে ওনার এই অভিমান কেন হয়েছিল এটা ঠিক জানি না। Authorities like C. Herring, Boric, and J, including many other great homeopaths, have contributed significantly in the field of TSR. TSR নিয়ে তারা অনেক কন্ট্রিবিউট করেছেন। লেস দ্য আদার সং, যে কথাটা আমি বলেছিলাম যে আদার সং বা আমাদের রাজন স্যার একটুখানি রিজার্ভেশন দিচ্ছেন এটার উপরে, এবং আমাদের দেশেরও অনেক ক্লাসিক্যাল প্র্যাকটিশনার ওনারা খুব উষ্মা প্রকাশ করেন এটার ব্যাপারে। তো এটা আছে, তো এটা আছে, এটা কিন্তু একটা বাস্তবতা, এটা আমাদের মাথায় রাখতে হবে, এটাও ফেলে দিলে হবে না। The philosophy of two methods are different, but there are some procedural homogeneity. Philosophically difference আছে, sharp difference আছে, কিন্তু প্রসিডিওরাল ক্ষেত্রে অনেক হোমোজেনিটি, অনেক মিল আছে আবার।
তো এই কথাটাও আমরা স্মরণে রাখতে পারি। Enough clinical and theoretical research may be necessary to efficiently actualize the potential of TSR. TSR এর পোটেনশিয়াল যদি থাকে, যেহেতু মানব দেহের ভস্যের মধ্যে মাত্র 12টা সল্ট থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। সুতরাং এই 12টা সল্টেই ডিটারমিনেন্ট রোল প্লে করে। এই যে দাবিটা, সেই দাবিটা যে নাকচ করা, সেটা কিন্তু আজ পর্যন্ত সম্ভব হয়নি। সুতরাং ইট ডিজার্ভস, যে কারণে আজকে ক্লাসটিতে আমি অনুপ্রাণিত হয়েছি, সেটা হচ্ছে ইট ডিজার্ভস রিসার্চ, ইট ডিজার্ভস সাম ক্লিনিক্যাল ভেরিফিকেশন। লেট আস ডু ইট। আমরা করতে পারি, হয়তো চেষ্টা করতে পারি যে আমরা ক্লিনিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে আমরা দেখতে পারি যে ওয়েদার ইট ওয়ার্কস, হাউ ইট ওয়ার্কস, অথবা এই ক্লেমটা কতখানি সত্য এবং হোমিওপ্যাথির সঙ্গে এটা বিশাল রকমের কোনো সংঘাত করে কিনা, এটা কোনো অ্যাগ্রাভেশন হয় কিনা। আমরা ক্লাসিক্যাল রেমেডির সঙ্গে যদি টিস্যু দেই, তাহলে পরে আমরা যেহেতু ফুড কন্ট্রোল করি, আমরা হোমিওপ্যাথরা যেহেতু খাবার কন্ট্রোল করি, এবং হিপোক্রেট যেহেতু বলেছেন যে লেটস মেক ফুড ইওর মেডিসিন অ্যান্ড মেডিসিন ইওর ফুড, মানে খাবারই হোক আমাদের ওষুধ এবং ওষুধই হোক আমাদের খাবার, সেহেতু টিস্যু সলভ রেমেডিস এ কাইন্ড অফ ফুড, একটা কাইন্ড অফ সাপ্লিমেন্ট, এটা ডাইরেক্টলি আমাদের টিস্যুতে গিয়ে অ্যাড হয়। সো এটা কন্ট্রাডিক্ট করে কি না আদৌ আমি ঠিক জানি না। এটা আপনারা চিন্তা করবেন, এবং ভবিষ্যতে যারা তরুণ আছেন তারা চিন্তা করবেন, সিদ্ধান্ত নেবেন। আমাদের প্রজন্ম কোনো মীমাংসা আগের প্রজন্মরাই করতে পারে না এতদিন ধরে। এই গেল গিয়া সেই 1900 খ্রিস্টাব্দের এটা চালু হয়েছে, 1873-এ, সেই 1900 গেল, 2000 গেল, এখন 2100-তে আছি আমরা, 250 বছর চলে গেল, এখন পর্যন্ত যথাযথ হলো না। এখন পর্যন্ত কেউ বায়োকেমিক ব্যবহার করেন, কেউ করেন না। তো সো এটা আবার সালে ভবিষ্যৎ কি হবে এটা ভবিতব্যই জানেন। আমরা হয়তো কিছুটা কন্ট্রিবিউট করতে পারি থ্রু ক্লিনিক্যাল রিসার্চ। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, আমি থাকবো আপনাদের সাথে। আমরা কিছু ক্লিনিক্যাল রিসার্চ করে আমরা হয়তো দেখতে পারি। এইটুকুই হলো টেক অ্যাওয়েজ। তো এখন আমি ধন্যবাদ জানাই। এখন 3 মিনিট আমি ওভারশুট করেছি, আমরা 2 মিনিট পরে শুরু করেছি, কাজে আমি 45 মিনিটের প্যাকেজে ছিলাম। হোপফুলি আই হ্যাভ ফিনিশড ইন টাইম। তো আমরা 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করতে চেয়েছি। আমি সবসময় চাই 1 ঘন্টার বেশি কথা বললে এটা মেমোরিতে নেওয়া যায় না। তো সে কারণে আমি এই পদ্ধতিটা সারা জীবন অনুসরণ করেছি। তো আপনারা এখন যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলা আপনারা নিয়ে আসতে পারেন। আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। যদি কেউ ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান, আপনারা এখান থেকে নোট করে নিতে পারেন। এই আর কি। আর হচ্ছে যে যদি আপনারা রেফারেন্স কিছু পড়তে চান, এখানে কিছু সংক্ষিপ্ত কিছু রেফারেন্স আছে, আপনারা একটু দেখে নিতে পারেন এক নজর। এটা অনলাইনে আপনারা কিছু পেতে পারেন, বাট কপিরাইট ফলো করে আপনারা ইন্ডিয়া থেকে কিছু বই কালেক্ট করতে পারেন, যেটা ভালো, যেটা আমি চেষ্টা করি মাঝে মাঝে। এই আর কি। আর হচ্ছে যে এছাড়া যদি ইউএসএ তে বা ইউকে তে আপনাদের কেউ থাকে, তাহলে ওখান থেকে আপনারা অরিজিনাল বই কপিরাইট ফলো করে, কপিরাইটকে রেসপেক্ট করে, এটা তারিক ইমাম স্যার সবসময় বলেন, আমরা এটা চেষ্টা করব সবসময় এটা ব্যবস্থা করতে। তো যাই হোক, হিয়ার এ এন্ড। এবং আপনারা এখন যদি কোনো প্রশ্ন থাকে, কারো কোনো মতামত থাকে, আপনারা বলতে পারেন আমাকে। অনেক